আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ছুটি শুরুর দিনে রাজধানী ছাড়ার ধুম, প্রিয়জনের সাথে ঈদ আনন্দ উদযাপনের স্বপ্ন নিয়ে বাড়ির পথ ধরেছেন হাজারো মানুষ। ট্রেনের শিডিউলে কিছুটা বিপর্যয়। নতুন জটিলতায় জুলাই আদেশের সাংবিধানিক ভিত্তি, গণভোটের প্রস্তাব বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতা নেই সরকারের, বলছেন বিশেষজ্ঞরা। বাড়তি অর্থ খরচ না করে প্রস্তুত করা হয়েছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনা। তারেক রহমান কবে উঠবেন সে সিদ্ধান্তের অপেক্ষায় গণপূর্ত বিভাগ। ইরানের রাজধানী তেহরান সহ অ্যান্টি স্যাটেলাইট ব্যবস্থা লক্ষ্য করে ইসরায়েলের হামলা, পাল্টা জবাব দিচ্ছে তেহরান। নতি না স্বীকার করার ঘোষণা পেজেশকিয়ানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঈদের ছুটির প্রথম দিন আজ টানা 7 দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। পরিবারের সবার সাথে ঈদ উদযাপন করতে ভোর থেকেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। এই যাত্রার ভোগান্তি আর ভিড় এড়াতে অনেকেই আগেভাগে ফিরছেন বাড়ি। ছুটি শুরুর দিনে লঞ্চ, ট্রেন ও সড়কপথে রাজধানী ছাড়া মানুষের ঢল। গত কয়েকদিনের তুলনায় কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। প্ল্যাটফর্মগুলোতে প্রবেশে অবশ্য বেশ কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া চাপ বেড়েছে অন্যান্য যানবাহনেও। ঈদের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। ঈদ যাত্রায় মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়িতে ছুটছে মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি পয়েন্টে যাত্রী তোলার কারণে যানবাহনের কিছুটা জটলা থাকলেও এখন পর্যন্ত বড় ধরনের যানজটের কোনো ভোগান্তি নেই। তবে বরাবরের মতোই বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। সিট ফাঁকা না থাকা ও অতিরিক্ত ভাড়ার কারণে অনেকেই ট্রাক পিকআপে করে বাড়ির পথ ধরেছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। পদ্মা সেতু দিয়ে বেড়েছে মোটরসাইকেল পারাপার। মহাসড়কগুলোতে যানবাহন চলাচলে শৃঙ্খলা রাখতে কাজ করছে পুলিশ। এদিকে পাটুরিয়া, দৌলতদিয়ায় নৌ রুটে নির্বিঘ্নেই চলছে ফেরি পারাপার। দর্শক, যেমনটি বলছিলাম, সরকারি ছুটির শুরুর দিনে ঈদ উল ফিতর উদযাপনে লঞ্চ, ট্রেন ও সড়কপথে বাড়ি ফিরছে রাজধানীবাসী। এবার পরিস্থিতি এমন, অর্থাৎ তাদের যে সার্বিক তৎপরতা সেটা এমন যে সেখানে আসলে অতিরিক্ত যাত্রী হওয়ার সম্ভাবনা অন্তত আজকের দিনে অন্তত খুবই ক্ষীণ। কেননা আমি আছি এই মুহূর্তে আসলে দ্বিতীয় পয়েন্টে, অর্থাৎ একজন যাত্রী কমলাপুর স্টেশনে প্রবেশের পর প্রাথমিক একটা চেক পয়েন্টে তিনি দাঁড়াবেন, সেখান দিয়ে প্রবেশ করে একটা নির্দিষ্ট প্রবেশ পথ দিয়ে এসে চূড়ান্তভাবে যখন তিনি প্ল্যাটফর্মে প্রবেশ করবেন তার ঠিক আগ মুহূর্তে অর্থাৎ দ্বিতীয় ধাপে তিনি আরেকটা চেকপোস্টের মুখে পড়বেন। অর্থাৎ রেলওয়ের কর্মকর্তা যারা রয়েছেন তারা একেবারে খুব সকাল থেকে এই টিকিট যাচাইয়ের কাজটি করছেন। অর্থাৎ এই দফায় তারা অন্তত ভীষণ রকম দৃঢ় প্রতিজ্ঞ যে কোনোভাবেই টিকিট ছাড়া কেউ যেন প্ল্যাটফর্মে প্রবেশ করতে না পারে। তার ফলে যে বিষয়টি হবে, জুলাই আদেশের সাংবিধানিক ভিত্তি নিয়ে নতুন জটিলতায় রাজনৈতিক অঙ্গন। সরকারি দলের ভিন্ন মতের কারণে গণভোটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ। তাদের মতে জুলাই সনদের বাস্তবায়ন এখন কেবল বিএনপি সদিচ্ছার উপর নির্ভর করছে। আইনজ্ঞদের মত, গণভোটের প্রস্তাব বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতা নেই সরকারের, তবে জনরায় মানতে নৈতিক চাপ রয়েছে। সেই সাথে আছে বিরোধী দলের আন্দোলনের হুমকিও। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দাবি ওঠে সংস্কারের, যেন রাষ্ট্র কাঠামোয় স্বৈরতন্ত্র ফিরে না আসে। তখনকার আন্দোলনে অংশ নেয়া সব রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনায় চূড়ান্ত হয় জুলাই সনদ। জনগণ তাতে মত দেয় গণভোটের মাধ্যমে। জুলাই আদেশ ও গণভোটের 4 প্রশ্নে সম্মতি ছিল না বিএনপির। উচ্চকক্ষে পিআর সহ নোট অব ডিসেন্ট দেওয়ার সিদ্ধান্তে অনড় ছিল দলটি। জুলাই আদেশ অনুযায়ী শপথ কিংবা ফলাফলের 30 দিনের মধ্যে ডাকা হয়নি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন। জনগণের রায় সর্বোচ্চ সিদ্ধান্ত ধরা হলেও বাস্তবায়নের বাধ্যবাধকতা নিয়ে ভিন্ন মত আইনজ্ঞদের। কারো মতে সংবিধানের মৌলিক পরিবর্তনের স্থায়ী রূপ দিতে জনগণের সরাসরি মতামত জরুরি। আবার কারো মতে সংবিধানে গণভোটের বিধান না থাকায় শক্ত ভিত্তি তৈরি হয়নি। সংস্কার পরিষদের প্রয়োজনীয়তাও দেখছেন না তারা। তবে অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি বিবেচনায় জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি নৈতিক চাপে থাকবে বলে মনে করেন তারা। গণভোটের আলোকে আলাদা পরিষদ গঠন না হলেও সংস্কার এড়িয়ে যাওয়া বিএনপির জন্য কঠিন বলে মত তাদের। সেক্ষেত্রে জুলাই সনদ ও গণভোটের বাড়তি অর্থ খরচ না করে অপচয় কমিয়ে প্রস্তুত করা হয়েছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনা। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকটি কর্মসূচি এখানে পালন করলেও বসবাসের জন্য কবে যমুনায় উঠবেন
তা জানাননি। গণপূর্তে প্রধান প্রকৌশলী জানিয়েছেন, যমুনা প্রস্তুত। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাহুল্য খরচ না করেই প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। অন্যদিকে ঈদের পরপরই প্রধান বিরোধী দলীয় নেতা ও মন্ত্রীরা তাদের জন্য প্রস্তুত বাসভবনে উঠতে পারবেন বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন এখন জুলাই জাদুঘর। বিকল্প হিসাবে আছে মিন্টু রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, যেখানে ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নির্বাচনের পর 28 ফেব্রুয়ারি যমুনা ছেড়েছেন তিনি। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পরও আগের মতো পরিবার নিয়ে থাকছেন গুলশান এভিনিউর 196 নম্বর বাসায়। নিরাপত্তা ও অভ্যন্তরীণ সুবিধা বিবেচনা করে তার বাসভবন হিসাবে প্রস্তুত করা হয়েছে যমুনা। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অপচয় কমাতে এর সংস্কার কাজে বাড়তি খরচ হচ্ছে না বলে জানিয়েছেন গণপূর্তের প্রধান প্রকৌশলী। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় কবে উঠবেন এর চূড়ান্ত সিদ্ধান্ত এখনো পায়নি গণপূর্ত বিভাগ। প্রধান প্রকৌশলী জানিয়েছেন, যখনই নির্দেশনা পাবেন সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া আছে। অন্যদিকে ঈদের পরই প্রধান বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান উঠবেন মিন্টু রোডের সরকারি বাসায়। নিয়মিত ব্যাংকিং। ইরানে চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলা। মঙ্গলবার ভোর রাত থেকে সিরিজ বোমা বিস্ফোরণের শিকার রাজধানী তেহরান। টানা মিসাইল হামলা চলছে শহরের বিভিন্ন অঞ্চলে। ইরানের একাধিক সামরিক স্থাপনার পাশাপাশি টার্গেট করা হচ্ছে মহাকাশ গবেষণা কেন্দ্র। অ্যান্টি স্যাটেলাইট ব্যবস্থা লক্ষ্য করে হামলার দাবি করেছে ইসরায়েল। আক্রান্ত হচ্ছে খারাস, শাহরিয়ার ও সিরাজ শহরও। অন্যদিকে ইরাকে বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে পাওয়া গেছে বিস্ফোরণের আওয়াজ। রাজধানী গ্রিন জোনে ড্রোন হামলার জেরে আগুন ধরে যায় একটি হোটেলে। ভবনটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয় ইউরোপীয় কূটনীতিকদের আবাস হিসেবে। কাছাকাছি রয়েছে ইউরোপের বিভিন্ন দেশের দূতাবাস। কাতারের যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে ইরানের ছোড়া কমপক্ষে 14টি ড্রোন ধ্বংসের দাবি করেছে দোহা। আইআরজিসি ড্রোন প্রতিহতের দাবি করেছে সংযুক্ত আরব আমিরাতও। আগ্রাসীদের কাছে কখনো নতি স্বীকার করবে না ইরান। ভবিষ্যতে ইরানের ভূখণ্ডে আর কোনো হামলা হবে না, এই নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধের কথা বলা অর্থহীন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে এমন মন্তব্যই করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধ ইরান শুরু করেনি। আগ্রাসনের বিরুদ্ধে দেশকে রক্ষা করা তেহরানের অধিকার। আঞ্চলিক মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ বন্ধের দাবি জানান তিনি। বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসন উপেক্ষা করলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। হামলাকারীদের বিরুদ্ধে চাপ তৈরিতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বানও জানান। চলমান যুদ্ধ ইস্যুতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে ফোনে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পেজেশকিয়ান। ইরানের সামরিক সক্ষমতার সঠিক আন্দাজ না করেই যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অপরদিকে 4 দশকেরও বেশি সময় ধরে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে ইরান। তৈরি করেছে অত্যাধুনিক মিসাইল আর কম খরচের ড্রোনের ভান্ডার। সময়ের সাথে সাথে যুদ্ধের নতুন কৌশল এনেছে। আগে চেয়ে অনেক কমিয়ে আনা হয়েছে মিসাইল হামলার সংখ্যা। এর কারণ ব্যাখ্যা করে বিশ্লেষকরা বলছেন, চলমান যুদ্ধ ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনী। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, নৌবাহিনী আর ড্রোন তৈরির কারখানাগুলো ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণও নিয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনীর। প্রশ্ন উঠছে, এত ক্ষয়ক্ষতির পরেও কিভাবে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির বিরুদ্ধে টিকে আছে ইরান? বিশ্লেষকরা